ছাত্রছাত্রীদের সামনে আরও একবার এলাম। যা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্স আছে গ্র্যাজুয়েশন লেভেলে অবশ্যই, এবং সিক্স সেমিস্টারে আমাদের একটা পেপার পড়তে হয়। ডিএসসিতে দুটো পেপার আছে, তার মধ্যে অর দিয়ে যে কোনো একটা পেপার নিতে হয় ডিএসসির। সেখানে একটা পেপার আছে লোকাল গভর্নমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা। এই স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার অংশগুলো আমাদেরকে পড়তে হয়, এবং এই পেপারে আমাদের দুটো 5 নম্বরের প্রশ্ন, দুটো 10 নম্বরের প্রশ্ন করতে হয়। অবশ্যই সেই 10 নম্বরের প্রশ্নটার মধ্যে 8 যোগ 2 এইভাবে প্রশ্নটা আসে। আর আমাদেরকে 4টে প্রশ্ন করতে হয়, সেটা হচ্ছে 5 নম্বরের। অবশ্যই এই 5 নম্বরের প্রশ্নটা 3 যোগ 2 বা 4 যোগ 1 এইভাবে আসে। এখন দেখো, আমি প্রথম থেকে যে কথাটা বলে আসছি সেটা হচ্ছে কি, যে সিলেবাস আমাদেরকে মন দিয়ে পড়তে হবে। A to Z সিলেবাসটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। তারপরে যখন আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেব, অবশ্যই আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নকে সাজেশন করে নেব, এবং সেই প্রশ্নগুলোকে আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখব তার জন্য আমাদের বাড়িতে অবশ্যই একটা প্রস্তুতি চলবে। আবারও একবার বলি, সাজেশন কিন্তু শেষ কথা নয়, শেষ কথা পুরো সিলেবাসটা। সাজেশনটা আমাদেরকে করতে হয় পরীক্ষায় ভালোভাবে, যাতে করে আমি প্রশ্নটাকে টাইমলি সিস্টেমেটিকভাবে লিখতে পারি। যাই হোক, এবারে মূল কথায় চলে আসি। আমি একটা একটা করে প্রশ্ন উল্লেখ করব এবং সেগুলো সম্পর্কে একটু কথা বলবো। তোমরা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শোনো। দেখো, আমরা 10 নম্বরের যে প্রশ্নগুলোকে সাজেস্ট করেছি তার মধ্যে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোনো জেলার জেলা শাসকের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। মনে রাখবে, পুরো লোকাল গভর্নমেন্ট, কার লোকাল গভর্নমেন্ট না পশ্চিমবঙ্গের, প্রত্যেকটা বিষয় কিন্তু পশ্চিমবঙ্গের। হয়তো কোনো জায়গায় আমি জায়গার অভাবের জন্যে এই পশ্চিমবঙ্গের কথাটা দিইনি, সেটা তোমরা দিয়ে নেবে বা ধরে নেবে যে পরীক্ষার প্রশ্নতে কিন্তু সেভাবেই আসবে। পরে 2 নম্বর প্রশ্নটা, জেলা পরিষদের স্থায়ী কমিটির ভূমিকা বিশদে উল্লেখ করো। দেখো, এই যে জেলা পরিষদের, তার আগে পশ্চিমবঙ্গের বসবে। পশ্চিমবঙ্গের কোনো জেলা পরিষদের, কারণ পশ্চিমবঙ্গে অনেকগুলো জেলা, তাহলে অনেকগুলো জেলার এক একটা জেলা পরিষদ। তাই প্রশ্নটা এরকমও হতে পারে যে পশ্চিমবঙ্গের কোনো একটি জেলার জেলা পরিষদের স্থায়ী কমিটিগুলির ভূমিকা বিশদে উল্লেখ করো। 3 নম্বর যে প্রশ্নটা সেটা কি না, জেলা প্রশাসনে সভাধিপতির ভূমিকা মূল্যায়ন করো। দেখো, সভাধিপতি কে না, সভাধিপতি হচ্ছেন জেলা পরিষদের একজন ইলেক্টেড মেম্বার। টোটাল জেলা পরিষদের যিনি সভাপতিত্ব করেন, যেমন গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, তেমনি জেলা পরিষদের সভাধিপতি। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে মেয়র পরিষদের কার্যাবলী উল্লেখ করো। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, এটা কর্পোরেশনে চলে আসছে মেয়র পরিষদ মানে, মনে রাখবে। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নয়নে জেলা পরিকল্পনা কমিটির ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নগুলোর প্রতি একটু জোর দিও। 10 নম্বরের জন্য অবশ্যই সব পড়বে, কিন্তু এই প্রশ্নগুলোর উপর একটু বেশি করে জোর দিও। দেখো, 5 নম্বরের জন্যে যে প্রশ্নগুলোকে আমি সিলেক্ট করেছি, একটা হচ্ছে স্থানীয় সরকার কিভাবে মহিলাদের ক্ষমতায়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এইখানটায় যে আমি লিখেছি না যে স্থানীয় সরকার, এটা হতে পারে পশ্চিমবঙ্গের স্বায়ত্ত শাসনে স্থানীয় সরকার, হতে পারে গ্রাম পঞ্চায়েতে কিভাবে মহিলাদের ক্ষমতায়ন প্রক্রিয়ায় ভূমিকা পালন করা হয়েছে, হতে পারে পঞ্চায়েতি ব্যবস্থায় মানেই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। ভাষাটা এইভাবে কিন্তু পরিবর্তন হতে পারে, এটা মাথায় রাখবে। স্থানীয় সরকার লিখতে পারে, স্বায়ত্ত শাসনে স্থানীয় সরকার লিখতে পারে, পঞ্চায়েতি ব্যবস্থায় লিখতে পারে, এটা মনে রাখতে হবে। 2 নম্বর যে প্রশ্নটা, স্থানীয় সরকারগুলির উপর রাজ্য সরকারের আর্থিক নিয়ন্ত্রণ আলোচনা করো। এই প্রশ্নটাকে একটু মাথায় রাখবে।
আমি লিখেছি স্থানীয় সরকারগুলির উপরে। আবার বলি, জায়গা শর্টের জন্য আমি এইভাবে লিখেছি, কিন্তু প্রশ্নটা এরকমভাবে আসতে পারে, পশ্চিমবঙ্গের স্বায়ত্ত শাসনে স্থানীয় সরকারগুলির উপর রাজ্য সরকারের আর্থিক নিয়ন্ত্রণ। প্রশ্নটা এইভাবে আসতে পারে, পশ্চিমবঙ্গের কোনো পঞ্চায়েতের উপর রাজ্য সরকারের আর্থিক নিয়ন্ত্রণ আলোচনা করো। পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির উপর রাজ্য সরকারের আর্থিক নিয়ন্ত্রণ আলোচনা করো। ঘুরিয়ে প্রশ্নগুলো আসতে পারে। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, গ্রামীণ স্বায়ত্তশাসনের বিবর্তনের একটি রূপরেখা দাও। দেখো, গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা যেটা আমরা আজকের দিনে দেখছি, এটা তো একদিনে হয়ে যায়নি। আমরা জানি এটা দীর্ঘ ইতিহাস আছে। এই দীর্ঘ ইতিহাসের বিবর্তনের মধ্য দিয়ে আজকে আমরা যে পঞ্চায়েতি ব্যবস্থাটা বা যে স্বায়ত্তশাসন ব্যবস্থাটা পাচ্ছি, সেটা কিন্তু আমাদের সামনে উপস্থিত হয়েছে। তাহলে এই যে ধারাবাহিক একটা বিবর্তন প্রক্রিয়া আছে, সেই বিবর্তন প্রক্রিয়াটা লিখতে হবে। এই প্রশ্নটা আমি তোমাদের সাজেস্ট করব, এই প্রশ্নটা বড় করে করবে, বড় প্রশ্নর জন্যে। কারণ এই প্রশ্নটা অনেক সময় বড় প্রশ্নতেও চলে আসার সম্ভাবনা এবারে রয়েছে। তাই প্রশ্নটাকে এমনভাবে করবে যেমন লেখার সময় বড়তেও লিখতে পারো, ছোটোতেও লিখতে পারো। 4 নম্বর যে প্রশ্নটা আছে, পশ্চিমবঙ্গের জেলা পরিষদের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। দেখো, জেলা পরিষদের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। হ্যাঁ, ঠিক আছে, জেলা পরিষদ তোমরা জানো। 5 নম্বর যে প্রশ্নটা আছে, গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী আলোচনা করো। এইটাকে একটু মাথায় রাখবে, এই যে গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী আলোচনা করো, প্রশ্নটা অনেক সময় ছোট প্রশ্নতে এইভাবে আসে যে পশ্চিমবঙ্গের যে কোনো গ্রাম পঞ্চায়েতের স্বেচ্ছাধীন কার্যাবলীগুলো উল্লেখ করো। পশ্চিমবঙ্গের যে কোনো গ্রাম পঞ্চায়েতের আবশ্যিক কার্যাবলীগুলি উল্লেখ করো। মানে তোমরা জানো যে এই গ্রাম পঞ্চায়েতের কার্যাবলীগুলোর অনেক রকম ভাগ আছে, তার মধ্যে যেমন স্বেচ্ছাধীন একটা ভাগ রয়েছে, আবশ্যিক একটা ভাগ রয়েছে। তাহলে এখানে প্রশ্নটা এইভাবে আসতে পারে যে স্বেচ্ছাধীন আলোচনা করো, আবার আবশ্যিক আলোচনা করো। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে, পঞ্চায়েত সমিতির গঠন আলোচনা করো। গঠন আলোচনা করো হতে পারে, কার্যাবলী আলোচনা করো হতে পারে, আসতেই পারে। 7 নম্বরে হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানদের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নগুলোর উপরে একটু বেশি করে জোর দিও। আর অবশ্যই বলবো, সিলেবাসটা খুব ভালো করে পড়বে। এই ভিডিওটা হাতে পাওয়া মাত্রই বন্ধুদেরকে শেয়ার করে দিও, কারণ যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন লেভেলের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, আশা করি তাদের প্রত্যেকেরই লাগবে। আর যদি নতুন হয়ে থাকো, অবশ্যই ভিডিওটি দেখা মাত্র আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে ধারাবাহিকভাবে আলোচনা করি। তাই যদি মনে হয় যে আমার চ্যানেল থেকে আরও বিভিন্ন ধরনের কোনো বিষয় দেখতে চাইছো, তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে সার্চ করে দেখে নিও, কারণ অনেক রকমের ধারণা দেওয়া থাকে, রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে, এবং আমি এইভাবেই তোমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে যাব। এর মধ্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।